ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের প্রি ইন্ডিপেন্ডেন্স এরার অন্তর্গত সমস্ত ড্রামা নিয়ে এবং ড্রামাটিস্টদের নিয়ে। প্রি ইন্ডিপেন্ডেন্স এর আগের ক্লাসে আমরা পোয়েট্রি, নভেল এবং প্রোজ রাইটারদের নিয়ে আলোচনা করেছি। আশা করছি সেই সমস্ত অংশের ভিডিওগুলি সবাই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের ক্রনোলজিক্যালি প্রি ইন্ডিপেন্ডেন্স এরার যে লিটারেচার সেটা বুঝতে সুবিধা হবে। ইংলিশে নেট এবং সেটের প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের বিশেষ আলাদাভাবে মান্থলি পেড মেম্বারশিপ যে কোর্স রয়েছে সেই পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা নেট এবং সেটের প্রস্তুতির জন্য সমস্ত ক্লাস পেয়ে যাবে, প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এছাড়াও তোমরা ওয়ান লাইনার্স ডিসকাশনের ক্লাসও পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা যদি নেট এবং সেটের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তর চাও, তাহলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। নেট এবং সেটের পাশাপাশি আমার এই চ্যানেলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যও নোটস পেয়ে যাচ্ছ। তাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, ক্লাসের পিডিএফগুলো পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। দেখো, ভারতীয় ইংরেজি সাহিত্যের ইতিহাসে এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম পিরিয়ড। এবং এই সময় যে নাটকগুলো লেখা হতো সেগুলো মূলত তিনটে প্রধান ধারা অবলম্বন করে বা সেই ধারাগুলোর সংমিশ্রণে লেখা হতো। কি কি? সামাজিক সংস্কার, মানে যেটা সোশ্যাল রিফর্ম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এবং ভারতীয় সমস্ত পৌরাণিক কাহিনীর সাথে পাশ্চাত্য নাট্যরীতির মিলন, মানে ফিউশন অফ ইন্ডিয়ান মাইথোলজি অ্যান্ড ওয়েস্টার্ন টেকনিক্স। এই যে তিনটে ধারা, এই তিনটে ধারার সংমিশ্রণে এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, এই প্রি ইন্ডিপেন্ডেন্স এরার সমস্ত নাটকগুলো লেখা হতো। মানে নাটকের যে প্রেক্ষাপট বা প্লট বা বৈশিষ্ট্য বলতে পারো, তিন ধরনের ছিল। সামাজিক সংস্কার, যেটা সোশ্যাল রিফর্ম, মানে তৎকালীন সমাজ ব্যবস্থার প্রচলিত সমস্ত কুসংস্কারগুলো, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, অস্পৃশ্যতা, এগুলোর বিরুদ্ধে নাট্যকাররা কলম ধরেছিলেন। এছাড়াও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাট্যকাররা জনমত গড়ে তোলার জন্য এবং দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য সবার মধ্যে নাটক লিখেছিলেন বা কলম ধরেছিলেন। আর কি? শেক্সপিয়ারের সেই নাটক লেখার যে ধরন এবং গ্রিক ট্র্যাজেডির যে স্ট্রাকচার, সেটা ভারতীয় প্রেক্ষাপটে ব্যবহার করে ভারতীয় ইংরেজি সাহিত্যের ড্রামাটিস্টরা ড্রামা বা নাটক লিখতে শুরু করেন। মানে ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স, সেটাও আমরা পাই। এই প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে আমরা বিভিন্ন বিশিষ্ট নাট্যকারদের নাম পাই: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। তো এখানে সবার প্রথমে আমরা কৃষ্ণমোহন ব্যানার্জিকে নিয়ে আলোচনা করব। দেখো, তিনি ট্রেইল ব্লেজার্স এই ধারার অন্তর্গত। ট্রেইল ব্লেজার্স কি? দেখো, ট্রেইল ব্লেজার্স মানে হচ্ছে যারা নতুন কোনো পথের সূচনা করে বা শুরু করে। 19th সেঞ্চুরিতে একদল ভারতীয় ইংরেজি ভাষার লেখক নাটক লিখে সেই সমস্ত সমাজের সেই কুসংস্কারগুলোকে, সমাজের সেই প্রথাগুলোকে তীব্র আক্রমণ করেন। মানে নাটকের মাধ্যমে সমাজের সেই সমস্ত কুসংস্কারের সমালোচনা তারা শুরু করেন। তাদেরকেই এই গ্রুপে আমরা জানব। সবার প্রথমে যেখানে আসছে কৃষ্ণমোহন ব্যানার্জি। তিনি এই যে ট্রেইল ব্লেজার্স, যারা নতুন পথের সূচনা করে, কারণ কি তারা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছিল, একটা নতুন পথ দেখিয়েছিল যে সমাজের এগুলো কুসংস্কারগুলো, এগুলো দূর করা প্রয়োজন। তাই এই পথের সূচনা তারা করেছিল। তিনি এই পথের অন্যতম পথিকৃৎ বলা যায়। তার বিখ্যাত নাটক আমরা পাবো দ্য পারসিকিউটেড, যেটা 1831-এ এসেছিল। এটাকে ইংরেজি লেখা প্রথম অরিজিনাল ইন্ডিয়ান প্লে বলে গণ্য করা হয়। এবং এই যে নাটক, এই নাটকের মূল বিষয়বস্তু কি?
এই নাটকটাতে তখনকার যে রক্ষণশীল হিন্দু সমাজ এবং ইয়াং বেঙ্গল যে মুভমেন্ট, এই দুটোর মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব, যে বিরোধিতা, সেই বিরোধিতাটাকে তুলে দেখানো হয়েছিল বা ফুটিয়ে তোলা হয়েছিল। বেসিক্যালি এটা একটা সামাজিক নাটক এবং এই নাটকে ধর্মের গোঁড়ামি এবং মুক্ত চিন্তার একটা লড়াই দেখানো হয়েছে। বোঝা গেছে? ইয়াং বেঙ্গল মুভমেন্ট, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নিজে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর একজন শিষ্য ছিলেন। তাই কিন্তু এই যে ইয়াং বেঙ্গল মুভমেন্টের যে প্রভাব তার নাটকগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাই। এবং সেই সময়কার যে সামাজিক বাংলা যে নবজাগরণ, সেই নবজাগরণের সামাজিক পরিবর্তনগুলো বোঝার জন্য কিন্তু এই যে দ্য পারসিকিউটেড কৃষ্ণমোহন ব্যানার্জির খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা মাইকেল মধুসূদন দত্তকে পাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রচণ্ড অনুরাগী হয়ে পড়েন এবং নিজেকে ইংরেজ কবি হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে চলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি আবারও বাংলায় তার যে সাহিত্য চর্চা সেটা শুরু করেন। তবে বাংলায় সাহিত্য চর্চা শুরু করলেও ইংরেজি কাজগুলো এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসে তার যে ইংরেজি লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু ইংলিশ সাহিত্যের ইতিহাসে বেশ একটা স্থান দখল করে রেখেছে। কারণ প্রথম দিকে তিনি তো শুধুমাত্র ইংরেজিতেই লিখতেন, কিন্তু J.E.D. বেটন বা বেথুন যেটাকে বাংলাতে আমরা বলি, J.E.D. বেথুন, ইনার পরামর্শে নিজের যে একদমই মাতৃভূমির টানে পরবর্তীকালে তিনি বাংলাতে লিখতে শুরু করেন এবং বাংলা সাহিত্যে তিনি কিন্তু সেই প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে একটা সাহিত্যিক বিপ্লব তিনি ঘটান। তার প্রধান কাজগুলোর মধ্যে আমরা পাবো ইজ দিস কল্ড সিভিলাইজেশন, একে কি সভ্যতা বলে। এটা 1871 নয়, 1860 হবে, 1860-তে আমরা দেখতে পাই। এটা মূলত একটা ফার্স ছিল। ফার্স মানে প্রহসনধর্মী লেখা এবং পরবর্তীকালে এটা ইংরেজিতে অনুবাদ করার ফলে ব্যাপকভাবে কিন্তু পরিচিতি লাভ করে। এই নাটকের বিষয়বস্তু কি? এটা তো ফার্স মানে একটা সোশ্যাল ক্রিটিক, সামাজিক একটা সমালোচনা ছিল এটা। তৎকালীন সেই শিক্ষিত ইয়াং বেঙ্গল সমাজের যে ভণ্ডামি এবং সেই যে তথাকথিত আধুনিকতার নামে তাদের যে উচ্ছৃঙ্খলতা, সেটাকে ব্যঙ্গ করেই তিনি এটা লিখেছিলেন। এছাড়া আমরা রিজিয়া এমপ্রেস অফ দ্য ইন্ডে পাই। এটা একটা অসম্পূর্ণ ইংরেজি ভার্স ড্রামা তার, যেখানে তিনি দিল্লির সেই সুলতানা রাজিয়ার জীবনীর ওপরে ভিত্তি করে তার রচনাটা গড়ে তুলেছিলেন, যেটা আমরা দেখতে পাই 1855-এ। এছাড়াও তিনি দ্য ক্যাপটিভ লেডি লিখেছিলেন। এটা তার একটা বিখ্যাত ইংরেজি ন্যারেটিভ পোম আমরা বলতে পারি। যেহেতু এখানে আমরা নাটক নিয়ে আলোচনা করছি, তবে এটা সরাসরি নাটক না হলেও অনেক সময় কিন্তু নাটক হিসেবে অনেক এক্সামের পরীক্ষাতে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়। এখানে আমরা পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তার কাহিনী পড়েছি। এছাড়াও আমরা তার নাটক শর্মিষ্ঠা দেখতে পাই, যেটা তিনি নিজেই কিন্তু আবার ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বোঝা গেছে? তো এই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নাটকের পাশাপাশি অনেক কবিতা বা কাব্যগ্রন্থও কিন্তু প্রকাশ করেছেন। ভিশনস অব দ্য পাস্ট, এটা তার উল্লেখযোগ্য ইংরেজি কাব্যগ্রন্থ। এছাড়া তিনি টিমোথি পেনপোম নামেও কিন্তু একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। আমি তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, যদি জেনে থাকো যে কোন কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেনপোম নামে মানে ছদ্মনামে লিখেছিলেন। যারা যারা প্রশ্নটার উত্তর পারবে তারা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। এরপরে আমরা যাকে পাবো তিনি হচ্ছেন কুভারজি সোহরাবজি নাজির। তিনি 19th সেঞ্চুরির একজন গুরুত্বপূর্ণ নাট্যকার ছিলেন। মুম্বাইয়ে মানে তৎকালীন যে মুম্বাই, এখনকার দিনে বোম্বে, সেখানে তিনি এই যে নাটক লেখা শুরু করেন। তার বিখ্যাত কাজের মধ্যে আমরা দ্য ফার্স্ট পার্সি বারোনেট এই লেখাটা পাই, যেটা এসেছিল 1866-এ। এটা মুম্বাই থেকে প্রকাশিত প্রথম মানে ফার্স্ট রেকর্ডেড ভার্স প্লে ইন ইংলিশ। বোঝা গেছে? রেকর্ডেড, প্রথম এটা রেকর্ড হয়েছিল, ফার্স্ট রেকর্ডেড বলা হয়েছে। তাই পার্সি সম্প্রদায়ের সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ওপরে ভিত্তি করে এটা লেখা। এই নাটকটা সেটারই একটা ইংরেজি ভাষার নিদর্শন। বোঝা গেছে? এরপরে আমরা দ্য আর্লি 20th সেঞ্চুরি স্টালওয়ার্ডস দেখতে পাবো।
তাহলে আমরা দ্য ট্রেইল ব্লেজার্সের মধ্যে কৃষ্ণমোহন ব্যানার্জিকে আলোচনা করলাম, আমরা মধুসূদন দত্তকে পেলাম এবং আমরা কোভার্জি সোহরাবজি নাজিরকে দেখতে পেলাম। এরপরে আমরা দেখব দ্য আর্লি 20th সেঞ্চুরি স্টলওয়ার্ডস। দেখো 20th সেঞ্চুরির শুরুর দিকের স্টলওয়ার্ডস, দিকপালরা, মানে সেই সমস্ত ব্যক্তিত্বরা যারা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে একটা অসামান্য অবদান রেখেছেন, যার একদমই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, 1861 to 1941। দেখো, known for his plays of ideas using heavy symbolism and allegory। তার নাটকগুলোকে প্লেস অফ আইডিয়াস বলা হতো, কারণ তার নাটকগুলো কি ছিল, একটা বিশেষ ধারণা বা দর্শনকে বেশি গুরুত্ব দিয়েছিল। কিসের দর্শন? সিম্বলিজম এবং অ্যালিগরি বা রূপক, এগুলোর ব্যবহার তিনি প্রচুর করেছেন। প্রধান নাটক হিসেবে আমরা তার দ্য পোস্ট অফিস পাই, যেটাকে ডাকঘর বলা হয়। এটা মানুষের আত্মার মুক্তির যে ব্যাকুলতা, সেটার একটা প্রতীকী নাটক, হিউম্যান সোলস লঙ্গিং ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। কারণ এই নাটকে আমরা অমলকে দেখতে পাই, সে বন্দি, মানবাত্মার প্রতীক যেন সে এখানে, বাইরের অজানাকে সে জানতে চায়, অদেখাকে সে দেখতে চায়, সে তার জন্য যেন ব্যাকুল, তাই না? এছাড়াও আমরা তার চিত্রা দেখতে পাই। চিত্রা 1913-তে, চিত্রা একটা লিরিক্যাল ড্রামা, গীতিনাট্য, যেটা মহাভারতের অর্জুন এবং চিত্রাঙ্গদার কাহিনীর ওপরে ভিত্তি করে কিন্তু এই চিত্রা লেখা হয়েছে, যেখানে বাহ্যিক সৌন্দর্যের থেকে কিন্তু মানুষের ভেতরের আত্মিক বা চারিত্রিক সৌন্দর্যের যে শ্রেষ্ঠত্ব, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আমরা তার রচিত স্যাক্রিফাইস দেখতে পাই, যেটাকে বিসর্জনা বলছে। ধর্মীয় গোঁড়ামি, পশু বলির বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল এই নাটকটা। এখানে রাজা সেই গোবিন্দ মাণিক্যকে পাই আমরা, এবং রাজা আর পুরোহিত এদের মধ্যেকার যে দ্বন্দ্ব, সেটা মূলত মানবিকতা বনাম একটা অন্ধ সংস্কারের লড়াই ছিল এই যে নাটকে। এছাড়া আমরা তার রেড ওলিয়েন্ডার্স দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে রক্তকরবী, যক্ষপুরী। এখানে রাজাকে দেখতে পাই, তিনি জালের আড়ালে থাকেন, আধুনিক পুঁজিবাদের শোষণের প্রতীক রাজা। রঞ্জনকে দেখতে পাই আমরা, সে মুক্তি বা বিপ্লবের প্রতীক এখানে, যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এছাড়া নন্দিনীকে পাই আমরা, স্পিরিট অফ জয়, তার গলার সেই রক্তকরবীর মালা যেন ত্যাগের প্রতীক। মানে পুঁজিবাদ, শোষণ, এবং এই নাটকটা ছিল পুঁজিবাদ এবং শোষণের বিরুদ্ধে একটা রূপকধর্মী নাটক, বোঝা গেছে? তো এই সমস্ত বিখ্যাত রবীন্দ্রনাথের নাটকও আমরা এই সময় দেখতে পাই। এরপরে আমরা যে ব্যক্তিত্বকে দেখব, তিনি হচ্ছেন শ্রী অরবিন্দ, 1872 থেকে 1950। তিনি মহান দার্শনিক ছিলেন, তিনি বিপ্লবীও ছিলেন, এবং ইংরেজি যে কাব্যনাট্য, ভার্স ড্রামা, এটার তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ কারিগর ছিলেন আমরা বলতে পারি। ঠিক আছে, ভার্স ড্রামার 5 অ্যাক্ট পোয়েটিক ড্রামা ছিল তার নাটকের বৈশিষ্ট্য। মূলত 5টা অঙ্কের কাব্যনাট্য লিখতেন তিনি, দেখেছো, 5 অ্যাক্ট পোয়েটিক ড্রামা। ক্লাসিক্যাল এবং সেই এলিজাবেথান যুগের নাট্যরীতির একটা বৈশিষ্ট্য আমরা তার লেখাতে পেতাম। তার নাটকে সেই এলিজাবেথান অমিত্রাক্ষর, যেটাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? ব্ল্যাঙ্ক ভার্স মানে রাইম থাকবে না, কিন্তু মিটারটা থাকবে, তাই তো? ফর্মাল ভার্সে রাইমও থাকবে, মিটারও থাকবে। ব্ল্যাঙ্ক ভার্সে রাইম থাকবে না, মিটার থাকবে। আর ফ্রি ভার্সে রাইমও থাকবে না, মিটারও থাকবে না। তো তিনি ওয়েস্টার্ন নাট্যরীতির সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করলেও কিন্তু তার যে নাটক, সেই নাটকগুলো পুরোপুরি ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিকতা মেনেই কিন্তু, বা সেই দর্শন এবং আধ্যাত্মিকতার উপরে ভিত্তি করেই কিন্তু রচিত আমরা দেখতে পাই। পারসুয়েস দ্য ডেলিভার আমরা দেখতে পাই, এটা তার একটা বিখ্যাত কাজ। এটা সেই গ্রিক মিথ পার্সিয়াস এবং অ্যান্ড্রোমিডার কাহিনীর উপরে ভিত্তি করে লেখা। ইভলিউশন অফ কনসিয়াসনেস, যেটা চেতনার বিবর্তন বলে, সেটার উপরে ভিত্তি করে লেখা। কারণ এখানে মানুষ কিভাবে সমস্ত পাশবিক শক্তি এবং অন্ধ সংস্কারের থেকে মুক্ত হয়ে একটা উচ্চতর, একটা ঐশ্বরিক শক্তির দিকে এগিয়ে যায়, সেটা দেখানো হয়েছে। পার্সিয়াস এখানে একটা ডেলিভারার হিসেবে আবির্ভূত হন, যিনি সমাজকে রক্তপিপাসু দেবতা এবং প্রথার হাত থেকে কিন্তু রক্ষা করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য বাসবদত্তা আমরা পাই, একটা রোমান্টিক নাটক, প্রাচীন ভারতীয় রাজা উদয়ন এবং বাসবদত্তার কাহিনীর ওপরে ভিত্তি করে লেখা, যেটা তার মৃত্যুর পরেই প্রকাশ হয়েছিল।
তাহলে কোন নাটক মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল? পস্থমাস পাবলিকেশন বললে আমরা বাসব দত্ত বলবো। এছাড়া রজগুণ বা রজগুণ যেটা, এটা একটা ব্ল্যাঙ্ক ভার্স প্লে এবং এটা সিরিয়ান রাজপরিবারের দ্বন্দ্ব এবং ট্র্যাজেডি নিয়ে লেখা। অরবিন্দ এখানে এলিজাবেথান যুগের ট্র্যাজেডির যে স্ট্রাকচার, সেই ধাঁচেই কিন্তু এই কাহিনীটাকে তিনি লিখেছেন। এছাড়াও আমরা তার দ্য ভাইজিয়ার্স অফ বাসোরাকেও দেখতে পাই। এটাও তার একটা উল্লেখযোগ্য ব্ল্যাঙ্ক ভার্স প্লে, যেটা অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। তো এখানে আমরা সেই অ্যারাবিয়ান নাইটসের একটা গল্পের অবলম্বনে, মানে অ্যারাবিয়ান নাইটসের একটা গল্পের ছায়া অবলম্বনে এই যে ব্ল্যাঙ্ক ভার্স প্লেটা লেখা, সেটা জানতে পারি। এবং এর মধ্যে সেই মধ্যপ্রাচ্যের যে প্রেক্ষাপট বা পটভূমি এবং রোম্যান্টিক আবহাওয়া, সেটাও কিন্তু পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে শ্রী অরবিন্দের লেখা গুরুত্বপূর্ণ নাটকগুলোর মধ্যে আমরা পার্সেয়াস দ্য ডেলিভারার পেলাম, বাসবদত্তা পেলাম, রজগুণ, দ্য ভাইজিয়ার্স অফ বাসোরা দেখতে পেলাম। এরপরে আমরা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দেখব। দেখো, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কবিও ছিলেন, নাট্যকারও ছিলেন, অভিনেতাও ছিলেন আর সঙ্গীত শিল্পীও ছিলেন। এই যে হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি মূলত সরোজিনী নাইডুর ভাই ছিলেন। তার নাটকগুলো ইংরেজি সাহিত্যে একটা নতুন মোড় এনেছিল। তিনি একজন ভার্সাটাইল প্লে রাইট ছিলেন। মানে তার নাটকের বৈশিষ্ট্য কি না, তার নাটকের মানুষ বা ক্যারেক্টার সবসময় কমন ম্যান হতো, রাজা রানী বা উচ্চবিত্ত সমাজের কোনো লোক নয়, সাধারণ সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, গরিবদের জীবনের বিষয়বস্তুকে তিনি নাটকের বিষয়বস্তু করে তুলেছিলেন। এবং তখনকার ভারতের সেই দারিদ্র, সামাজিক শোষণ এবং সাধারণ মানুষের সংগ্রামকে তিনি নিপুণভাবে কিন্তু তার নাটকগুলোতে ফুটিয়ে তুলেছিলেন, আমরা দেখতে পাই। এছাড়াও আমরা তার গুরুত্বপূর্ণ সমস্ত নাটক হিসেবে দ্য 5 প্লেস পাই, যেটা 1929-এ এসেছিল। তার সব থেকে গুরুত্বপূর্ণ নাটক সংগ্রহ হচ্ছে 5 প্লেস, যেটা 1929-এ এসেছিল। এই নাটকের যে কালেকশন, এখানে মূলত তিনি সেই সমস্ত স্ট্রাগল অফ দ্য ওয়ার্কিং ক্লাস বা মার্জিনালাইজড ক্লাস, সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছেন। এছাড়া আমরা সিদ্ধার্থ পাই তার। এই সংগ্রহের উল্লেখযোগ্য নাটকের মধ্যে আমরা তার দ্য উইন্ডো দেখতে পাই, দ্য প্যারেড দেখতে পাই এবং দ্য সেন্ট্রিজ দেখতে পাই। এগুলো এই যে কালেকশন, এই কালেকশনের উল্লেখযোগ্য সমস্ত নাটক। এছাড়াও তার আমরা সিদ্ধার্থ দেখতে পাই, ম্যান অফ পিস, বুদ্ধের জীবনের উপরে ভিত্তি করে লেখা একটা উল্লেখযোগ্য ভার্স ড্রামা হচ্ছে এই সিদ্ধার্থ। মানে সামাজিক বাস্তবতা একদিকে তিনি তুলে ধরেছেন, অন্যদিকে আবার দেখো আধ্যাত্মিক এবং ঐতিহাসিক নাটকও তিনি লিখেছেন। ঠিক আছে, কারণ এটা এই যে ভার্স ড্রামাটা বুদ্ধের জীবনের ওপরে লেখা, বুদ্ধের রাজকীয় জীবন ত্যাগ করে জ্ঞান অর্জনের মাধ্যমে শান্তির পথে যাত্রার কাহিনী এখানে রয়েছে। দ্য সেন্ট্রিজ ল্যান্টার্ন, দেখো সেন্ট্রিজ ল্যান্টার্ন এটা একটা সিম্বলিক প্লে বলতে পারি, প্রতীকী একটা নাটক। মূলত নতুন যুগের আগমনের কথা বলা হচ্ছে। মানে সেন্ট্রিজ ল্যান্টার্ন বলতে কামিং অফ আ নিউ এজ। ল্যান্টার্নটা হচ্ছে আশার প্রতীক, আলোর প্রতীক, যেটা অন্ধকার বা অজ্ঞতা থেকে অবসান ঘটিয়ে, মানে অজ্ঞতা থেকে আমাদেরকে দূরে নিয়ে গিয়ে নতুন একটা ভোরের যেন ইঙ্গিত দেয়। বোঝা গেছে? তো এই ছিল হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিখ্যাত কিছু ড্রামা, 5 প্লেস, আ কালেকশন অফ প্লেস, সিদ্ধার্থ, সেন্ট্রিজ ল্যান্টার্ন। এরপরে আমরা তৃতীয় ফেজে, মানে লেট প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটারদেরকে পাবো, মানে যারা ড্রামা লিখেছিলেন, যেখানে প্রথমেই টিপি কৈলাসমকে আমরা দেখতে পাবো। মানে কানাড়া সাহিত্যের একজন বিশিষ্ট লেখক হচ্ছেন টিপি কৈলাসম। ইংরেজি নাটকগুলো তার ভারতীয় ইংরেজি সাহিত্যের একদমই উল্লেখযোগ্য কিছু অংশ বলে বিবেচিত হয়। তাকে ফাদার অফ মডার্ন কানাড়া ড্রামাও কিন্তু বলা হয়। মানে কানাড়া ড্রামার কিন্তু জনক বলা হয় এই টিপি কৈলাসমকে। কারণ তৎকালীন যে কানাড়া থিয়েটার, সেই থিয়েটারকে পৌরাণিক এবং ক্লাসিক্যাল ভাবধারা থেকে বের করে এনে সমাজের যে বাস্তবতা এবং সমাজের সাধারণ মানুষের মুখের যে ভাষা, সেই ভাষায় তিনি নাটক লেখা শুরু করেন। তিনি ইংরেজিতেও বেশ কিছু অসাধারণ নাটক লিখেছেন, যার মধ্যে তিনি ভারতীয় সমস্ত মহাকাব্যের চরিত্রগুলোকে এক নতুন মডার্ন এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আমরা দ্য বার্ডেন পাই। দ্য বার্ডেন 1933-তে রামায়ণের কাহিনীর ওপরে ভিত্তি করে লেখা।
এখানে আমরা ভরত যখন সেই রামায়ণে জানতে পারে যে রাম বনবাসে গিয়েছেন এবং তার পিতা দশরথ মারা গেছেন, সেই যে বার্ডেন, সেই যে বোঝা বলতে সেই রাজকর্তব্যের বোঝা, নৈতিক দায়িত্বের বোঝাকে এখানে বোঝা বলা হয়েছে, যেটা ভরত বহন করেছিল। বোঝা গেছে? এছাড়াও আমরা দ্য পারপাস পাই, মহাভারতের একলব্যের কাহিনীর ওপরে ভিত্তি করে লেখা এই পারপাস বা উদ্দেশ্য, তাই তো? উদ্দেশ্য মানে একলব্যের যে বীরত্ব এবং দ্রোণাচার্যের প্রতি তার যে নিষ্ঠা, তার একটা নতুন দিক দেখানো হয়েছে। এছাড়া আমরা কর্ণা দেখতে পাই। কর্ণা হচ্ছে কৈলাসমের সেই পৌরাণিক চরিত্রগুলোকে আধুনিক একটা সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার, মডার্নাইজেশন অফ মাইথোলজিক্যাল ফিগার। কর্ণকে তিনি প্রথাগত খলনায়কের বদলে ট্র্যাজিক এবং মহৎ বীর হিসেবে তিনি উপস্থাপন করেছেন তারই প্লে। বোঝা গেছে? এরপরে দেখো আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন ভারতী সারাভাই। ভারতী সারাভাই প্রি ইন্ডিপেন্ডেন্স এরার একজন অন্যতম প্রধান নারী নাট্যকার ছিলেন। তার নাটকে গান্ধীবাদী আদর্শ পাই এবং নারীবাদও আমরা দেখতে পাই, এবং এই দুটোরই সংমিশ্রণ দেখতে পাই। মানে মহাত্মা গান্ধীর অহিংসা, সমাজ সংস্কার এবং অস্পৃশ্যতা দূরীকরণের প্রভাব তার নাটকে স্পষ্ট। আর তখনকার দিনে সমাজে যে নারীদের যে অবস্থান, তাদের যে অধিকার, তাদের যে সাইকোলজিক্যাল যে স্ট্রাগল, সেটাতে গুরুত্ব দিয়েও তিনি লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে দ্য ওয়েল অফ দ্য পিপল আমরা দেখতে পাই, যেটা 1943-তে এসেছিল। অত্যন্ত শক্তিশালী একটা ভার্স ড্রামা এটা। কাহিনীটা মূলত একজন বৃদ্ধ বিধবাকে নিয়ে। সারা জীবনের সঞ্চয় দিয়ে তিনি কি করেছিলেন, কাশীতে গঙ্গা স্নান করতে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই টাকা দিয়ে তার গ্রামের সেই আনটাচেবল মানুষদের জন্য লাস্টে একটা ওয়েল বা কুয়ো বা কূপ, যাই বলো না কেন, খনন করলেন। তো এই যে ওয়েল বা কুয়ো, এটা হচ্ছে সামাজিক সেবা এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক। গান্ধীর সামাজিক সংস্কার আন্দোলনের একটা সার্থক প্রতিফলন এই যে ভার্স ড্রামাটা। এছাড়াও আমরা টু উইমেন দেখতে পাই, দুই নারীর জীবন এবং আদর্শের সংঘাত নিয়ে লেখা। একজন নারী যে কিনা আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতীক, অন্যজন সে মডার্নিজম এবং ব্যক্তি স্বাধীনতার। এই দুই নারীর জীবনের সংঘাত নিয়ে এই যে নারীদের আত্মপরিচয় এবং প্রথাগত সমাজের সাথে তাদের যে লড়াই, সেটাই ফুটে উঠেছে তার এই নাটক। বোঝা গেছে? মেনলি এই যে ভারতী সারাভাই, তার নাটক থেকে এই ধরনেরই প্রশ্ন আসে যে গান্ধীবাদের প্রভাব কেমন ছিল এবং তার নাটকের নামগুলো কি কি। এছাড়াও আমরা এই সময়ে এএসপি আইয়ারকে দেখতে পাই। এএসপি আইয়ার এবং গুরুচরণ দাস। দেখো, এএসপি আইয়ার একজন অফিসার ছিলেন, আইসিএস অফিসার, ঠিক আছে, এবং তিনি একজন লেখকও ছিলেন। তার নাটকগুলো ইতিহাস এবং সামাজিক সংস্কারের প্রতিচ্ছবি হিসেবে দেখা যায়। তার বিখ্যাত লেখার মধ্যে ইন দ্য ক্লাচ অফ ডেভিল আমরা দেখতে পাই। ইন দ্য ক্লাচ অফ ডেভিল এটা সামাজিক নাটক, যেখানে সেই সমাজের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেছিলেন। তিনি মৌর্য সাম্রাজ্যের উপরে ভিত্তি করে তিনি সীতাস চয়েস এবং দ্য স্লেভ অফ আইডিয়াজের মতো নাটকও কিন্তু লিখেছিলেন। এছাড়া আমরা গুরুচরণ দাসকে পাই। গুরুচরণ দাস তিনি একজন আধুনিক লেখক ছিলেন এবং নাট্যকার হিসেবেও তার অবদান অনস্বীকার্য। আমরা তার লারিন সাহেব দেখতে পাই, সব থেকে বিখ্যাত নাটক তার এটা, হেনরি লরেন্সের জীবনের ওপরে ভিত্তি করে লেখা, যেটা 1970-এ কিন্তু প্রকাশিত হয়েছিল। এছাড়াও আমরা তার রচিত মীরা পাই। কৃষ্ণভক্ত মীরাবাইয়ের জীবনের উপরে ভিত্তি করে তিনি এই যে মীরা নাটকটি লিখেছিলেন। এছাড়া নাইন জেকোহ হিল পাই আমরা। আধুনিক ভারতের একটা মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং দেশভাগের পরবর্তী যে পরিবর্তন, সেটা নিয়েও তিনি এই নাটকটা লিখেছিলেন। তাহলে আমরা এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরার শেষের দিকের যে নাট্যকার, লেট প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটার্স, তাদের নাম এখানে জানলাম। তাদের মধ্যে টিপি কৈলাসম, যার পারপাস এবং বার্ডেন বিখ্যাত। ভারতী সারাভাইকে দেখতে পেলাম, যার দ্য ওয়েল অফ দ্য পিপল অ্যান্ড দ্য টু উইমেন। এছাড়া আমরা এএসপি আইয়ারকে পেলাম, যিনি একজন আইসিএস অফিসার, তার রচিত ইন দ্য ক্লাচ অফ দ্য ডেভিল। এছাড়া আমরা গুরুচরণ দাসকে পেলাম, যিনি একজন আধুনিক লেখক, এবং তার লারিন্স সাহেব হচ্ছে সব থেকে বিখ্যাত একটি নাটক। তো এই ছিল প্রি ইন্ডিপেন্ডেন্স এরার সমস্ত ড্রামাটিস্ট, যারা মূলত সমাজ সংস্কার, জাতীয়তাবাদ এবং ভারতীয় পৌরাণিক কাহিনীর সাথে পাশ্চাত্য যে নাট্যরীতি, তার মিলনে তাদের লেখাগুলো প্রতিষ্ঠা করেছি।
আশা করি প্রি ইন্ডিপেন্ডেন্স এরার এই সমস্ত ড্রামাটিস্টদের নিয়ে কারোরই কোনো অসুবিধে নেই, সবাইকে বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের এর পরবর্তী ক্লাসে।